বেগম খালেদা জিয়াও কখনো ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলেননি। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনিক কূ করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুঝছেন। জনগণ ভোট দেখ না দেখ, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। তারেক রহমান সাহেব ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করে হোক, যেভাবে হোক জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন বলে অনেকে মনে করছেন। কারণ তারেক রহমান সাহেব নিজে দেশে আসছেন না নির্বাচনের আগে, এই বিষয়টা ওনার নিজের বক্তব্য থেকেই পরিষ্কার। বাংলাদেশে উনি এসে যেহেতু ওনার মাকে দেখতে পাচ্ছেন না, আগামী এক সপ্তাহের ভিতরে যেখানে নির্বাচন কমিশন নির্বাচন অংশগ্রহণের জন্য সাবমিশনের ডেট দিয়ে দিবেন, আর এখন যদি উনি এসে নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে আগামীতে উনি প্রধানমন্ত্রী হবেন কিভাবে? উনি কি লন্ডনে থেকে অন্য কোনোভাবে প্রধানমন্ত্রী হয়ে দেশে আসতে পারবেন? বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো না বলতে আমরা এভাবে বলবো যে আগের চাইতে খারাপ হয়েছে। তিনি এবার যখন হসপিটালে ভর্তি হলেন তখনই খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিলেন, তারপর কিছুটা স্থিতিশীল অবস্থা ছিল। আজ সকাল থেকে যেসব খবর আমরা বিভিন্ন সূত্রে দেখছি এবং এই সম্পর্কে জানি না এমন মানুষজনের কাছ থেকে যেসব তথ্য পাচ্ছি, এখন অফিসিয়ালি জানানো না হলেও তার অবস্থা আগের চাইতে খারাপ হয়েছে। ৭১ বছরের ইতিহাসে অসম্ভবকে সম্ভব করে অনন্য নজির সৃষ্টি করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, ৭১ বছরে কত সরকার এসেছে, কত সরকার গিয়েছে, কত শত নির্বাচিত সরকার এসেছে, কেউ যেটা পারেনি, কারো পক্ষে যেটা সম্ভব হয়নি, সে অসম্ভবকে সম্ভব করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরা না ফেরা নিয়ে নানা রকমের প্রশ্ন। সেই নানা রকমের প্রশ্নের মধ্যে এবার একটা প্রসঙ্গ উঠে এসেছে, যারা বাংলাদেশে নির্বাচন চায় না, যারা বাংলাদেশে নির্বাচন পিছিয়ে দিতে চায়, যারা নির্বাচন না হলেও ক্ষমতার ব্যাপারগুলো উপভোগ করছে, তারাই তারেক রহমানকে দেশে আসতে দিতে চান না, এরকম মন্তব্য উঠে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই কয়েকজন বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ কিন্তু আপনারা ইতিমধ্যে শুনে আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে চলেছে। তো প্রিয় দর্শক, চলুন কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে তাদের মূল্যবান ভিডিওগুলো দেখে আসি। ৭১ বছরের ইতিহাসে অসম্ভবকে সম্ভব করে অনন্য নজির সৃষ্টি করলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, ৭১ বছরে কত সরকার এসেছে, কত সরকার গিয়েছে, কত শত নির্বাচিত সরকার এসেছে, কেউ যেটা পারেনি, কারো পক্ষে যেটা সম্ভব হয়নি, সে অসম্ভবকে সম্ভব করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অনির্বাচিত সরকার, এই সরকার নির্বাচিত সরকারের চাইতেও বেশি গণতান্ত্রিক, নির্বাচিত সরকারের চাইতেও তাদের ম্যান্ডেট অনেক শক্তিশালী। কারণ নির্বাচিত সরকার সর্বোচ্চ 43% ভোট পেয়ে বাংলাদেশে নির্বাচিত হয় অতীতের ইতিহাস। আর ৮ সালের পর নির্বাচন হতো ভুয়া নির্বাচন। কিন্তু এই সরকারের প্রতি একটা সময় মানুষের ৮০-৯০% মানুষের সমর্থন ছিল, এখন হয়তো কিছুটা কমেছে, কিন্তু হিউজ সমর্থন এবং সরাসরি ডিরেক্ট ডেমোক্রেসির মাধ্যমে কায়েমকৃত একটা সরকার। এই সরকার দেখিয়ে দিয়েছে যে কেউ যেটা পারে না, ইউনূস সেটা পারে। হ্যাঁ, সেটাই করেছে। আমি বলবো যে এটা এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের আকাশচুম্বী সফলতা। বাংলাদেশ এক নতুন অধ্যায় প্রবেশ করেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, শেখ মুজিব, জিয়াউর রহমান কেউ যেটা পারেনি সেটা ঘটেছে। কি সেটা? সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ। এর মানে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ একদম কমপ্লিটলি পৃথক হয়ে গেল আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠনের অধ্যাদেশ জারির মাধ্যমে। এটা কেউ করতে পারেনি। আমি আসছি সেদিকে যে ৭১ বছরের কাহিনীটা কেন টানলাম। আমি স্মরণ করিয়ে দিচ্ছি দর্শক, সেই 1954 সালে আর আজকে 2025 সাল, দ্যাট মিনস ৭১ বছর পার হয়ে গেছে। 1954 সালের যুক্তফ্রন্টের যে নির্বাচন জোট, সেই নির্বাচনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বা তাদের যে জোট ছিল যুক্তফ্রন্ট, তারা ম্যানিফেস্টো দিয়েছিল যে আমরা ক্ষমতা আসতে পারলে, আমরা জিততে পারলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথক করব এবং বিচার বিভাগকে স্বাধীন করে দিব। সেই 54 সালের যুক্তফ্রন্টের ম্যানিফেস্টো ছিল এটা, ইশতেহার ছিল এটা, প্রতিশ্রুতি ছিল। কিন্তু শেরে বাংলাও পারেননি, হামিদ খান ভাসানীও পারেননি, হোসেন শহীদ সোহরাওয়ার্দীও পারেননি, পরবর্তী শেখ মুজিবও পারেনি, জিয়াউর রহমানও পারেনি, এরশাদও পারেনি, খালেদা জিয়াও পারেনি, শেখ হাসিনাও পারেনি। ফখরুদ্দিন মঈনুদ্দিন কিছুটা করতে পেরেছিল, কিন্তু চূড়ান্ত ঘটনা ইউনূসের হাত ধরেই হয়েছে। অতএব শুধু বাংলাদেশের ইতিহাসে না, উপমহাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে ইউনূসের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইউনূস আকাশচুম্বী সফলতায় পৌঁছে গেছে। দর্শক, কোনো দল এটা চায় না,
এটা এমনকি এই জামাতের মতো দল বা সবার মধ্যে এই ধরনের মানসিকতা আছে। তো তারা চায় যে বিচার বিভাগ বা সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে। কোন বিচারককে কোথায় দেওয়া হবে, কাকে কোথায় ট্রান্সফার করা হবে, এটা পলিটিক্যাল পার্টির কথায়, মন্ত্রীদের কথায়, এমপিদের কথায় হবে। এটা বাংলাদেশের পলিটিক্যাল সাইকোলজি। কাকে বিচারক নিয়োগ করা হবে কি হবে না, এগুলো সব তাদের কথায় চলবে। কিন্তু না, হওয়া উচিত এথিক্যালি যে বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগ মানুষের শেষ আশ্রয়স্থল। সরকার পরিবর্তন হবে, সরকার আসবে যাবে, ক্ষমতায় যারাই থাকুক না কেন, বিচার বিভাগ থাকবে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। তারা কারো কথায় চলবে না। যে কেউ সেখানে ন্যায় বিচার পাবে, সেখানে সরকারের বিরুদ্ধে রায় হবে, সরকার দলীয় লোকজন গ্রেপ্তার হবে, তাদের ফাঁসির রায় হবে, বিরোধী দলীয় লোকজন মুক্তি পাবে, তাদেরও শাস্তি হতে পারে। কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটাই হওয়া উচিত। এবং উন্নত দেশে, যেসব দেশে ন্যায় বিচার কায়েম হয়েছে, আপনি যদি কানাডায় যান, যুক্তরাষ্ট্রে যান, যুক্তরাজ্যে যান, পুরোপুরি বিচার বিভাগ স্বাধীন। স্ক্যান্ডিনেভিয়ান সমস্ত কান্ট্রিজে বিচার বিভাগ স্বাধীন। এমনকি পাকিস্তানের বিচার বিভাগ স্বাধীন। পাকিস্তানও জুডিশিয়ারি ইজ কমপ্লিটলি সেপারেটেড ফ্রম এক্সিকিউটিভ বডি। ইন্ডিয়ায়, গুরুত্বপূর্ণ সব দেশে, কিন্তু বাংলাদেশে এটা পারেনি। বাংলাদেশে এরকম সৎ সাহসী কোনো শাসক আসেনি, খালেদা জিয়াও না, শেখ হাসিনাও না, যে না এটাকে আলাদা করে ফেলি, পারেনি কেউ। যতটুকু করেছে ততটুকু অনির্বাচিত ফখরুদ্দিন সরকার করেছিল, অনির্বাচিত সরকার 111। এবার কমপ্লিটলি করে দিয়ে গেল প্রফেসর মোহাম্মদ ইউনূস। তো দর্শক, এটার স্টার্টিংটা কিভাবে হয়েছিল? মূলত 1997 সালেই এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 97 সাল বললেও ভুল হবে। মূলত 72 সংবিধানে প্রতিশ্রুতি ছিল, একদম ক্লিয়ার প্রতিশ্রুতি ছিল, স্বাধীন বিচার বিভাগ ঘোষণা করা হয়েছিল 72 সংবিধানে। বাংলাদেশ সংবিধানের 22 নং অনুচ্ছেদে আর্টিকেল 22-তে স্বাধীন বিচার বিভাগের কথা স্পষ্টভাবে বলা হয়েছিল। রাষ্ট্র নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের ব্যবস্থা করিবেন, এটা 72 সংবিধানের আর্টিকেল 22 এর ঘোষণা। কিন্তু হয়নি। এরপরে একটা পর্যায়ে এসে, আপনারা জানেন যারা আইনের ছাত্র, এদের সবাইকে এটা পড়তে হয়েছে, মাজদার হোসেন মামলা, মাজদার হোসেন বনাম বাংলাদেশ মামলা। সেই মামলা রায় হয় 1997 সালে। 12 জন বিচারকের মামলা। সেখানে সুপ্রিম কোর্ট 12 দফা নির্দেশনা দেয়, যে 12 দফার আলোকে বিচার বিভাগকে স্বাধীন করতে বলা হয়েছে। যেমন বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি, তাদের যে অন্যান্য শৃঙ্খলা, আবার এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আলাদা করা, এরকম অনেক সিদ্ধান্ত নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সেই 97 পর যতদিন, তখন তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারাও কিছু করতে পারেনি। এরপরে বিএনপি ক্ষমতা আসলে 2006 সাল পর্যন্ত, তারাও কিছু করতে পারেনি। অবশেষে সেই 2007 সালে 1 নভেম্বর 111 সরকার, 2007 সালের 1 নভেম্বর মোটামুটি আনুষ্ঠানিকভাবে একটা বিরাট সংস্কার করা হয়, জুডিশিয়ারি এক্সিকিউটিভ বডি থেকে পৃথক হয়। তখন বিশেষ করে একটা সময় ছিল, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, ম্যাজিস্ট্রেট বলতে যা বোঝায় আইনে পড়ার দরকার নাই। আপনি ইংরেজিতে পড়ে, আরবিতে পড়ে, উর্দুতে, ফার্সিতে কিংবা বুয়েটে, মেডিকেলে পড়ে আপনি ম্যাজিস্ট্রেট হলেন, আপনাকে কিছু ট্রেনিং দিয়ে আপনাকে জজ বানিয়ে দেবে, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বানিয়ে দেবে। ম্যাজিস্ট্রেট বলতে এটা ছিল, যে কেউ বিচারক হতে পারতো। কিন্তু না, 2007 সালে এই সিস্টেমটা করা হয় যে না, ম্যাজিস্ট্রেট হতে পারবে, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারবে, কোর্টে বসতে পারবে শুধুমাত্র যারা আইনের ছাত্র তারা, এবং তাদেরকে আলাদা একটা বিসিএস এর মতো বিজেএস, আলাদা জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়। এর অধীনে বিসিএস এর মতো একটা পরীক্ষা বিজেএস দিয়ে তাদেরকে চাকরি পেতে হবে, এবং তারা হবে সহকারী জজ, এখানে অন্য কেউ আসতে পারবে না। তো এইটা করা হয়, এই জুডিশিয়াল সার্ভিস কমিশন বা কিছুটা সেপারেশন করা হয়। কিন্তু কার্যত নির্বাহী বিভাগের প্রভাব থেকে বিচার বিভাগ 2007 সালে ওই সিদ্ধান্ত মুক্ত হয়নি। আইন মন্ত্রণালয় রায় লিখে দিত, আইন মন্ত্রণালয় পদোন্নতি কিংবা কি করবে, কাকে কি নিয়োগ দেবে, এগুলো আইন মন্ত্রণালয় সবকিছু ঠিক করতো, আইন মন্ত্রণালয়ের অধীনেই কার্যত, মানে সম্পূর্ণ আলাদা সেক্রেটারিয়েট এটা করতে পারে না। আলাদা সেক্রেটারি গঠন করতে পারলে পুরোপুরি নির্বাহী বিভাগ থেকে, এটা আলাদা একটা জগৎ। এখানে সরকারের সাথে কোনো সম্পর্ক নেই, কে ক্ষমতা কি, কে মন্ত্রী কি, এটা দেখার বিষয় না, এটা পুরো আলাদা। এটা 7 সালেও করতে পারেনি। কিন্তু এবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর মানে চূড়ান্তভাবে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হলো, নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো। এটা 71 বছরের ইতিহাসে এই ঘটনা ইউনূস ঘটিয়ে দিয়েছে। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরা না ফেরা নিয়ে নানা রকমের প্রশ্ন। সেই নানা রকমের প্রশ্নের মধ্যে এবার একটা প্রসঙ্গ উঠে এসেছে, যারা বাংলাদেশে নির্বাচন চায় না, যারা বাংলাদেশে নির্বাচন পিছিয়ে দিতে চায়, যারা নির্বাচন না হলেও ক্ষমতার ব্যাপারগুলো উপভোগ করছে, তারাই তারেক রহমানকে দেশে আসতে দিতে চান না, এরকম মন্তব্য উঠে এসেছে। এবং এরকম তির্যক মন্তব্য করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা, যিনি কিনা বিএনপির ঘোষিত 237টি সংসদীয় আসনের যারা প্রতিনিধি তাদের লিস্টে নেই। রুমিন ফারহানা এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন, এবং সেই মন্তব্য করে তিনি কি বোঝাতে চাইলেন, তাদের দিকে, কোন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করতে চাইলেন, সেই রাজনৈতিক দলের এত শক্তি কোথা থেকে আসলো, চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম তারেক রহমানকে দেশে ফিরতে দিতে চায় না বাংলাদেশেরই রাজনৈতিক শক্তি, এমন মন্তব্য রুমিন ফারহানার। তিনি আসলে কি বলতে চাইলেন, কাদের বোঝাতে চাইলেন? কালের কণ্ঠের শিরোনামটা আগে দেখে নিই, তারপরে সেই আলোচনায় যেতে পারবো। কালের কণ্ঠ বলছে, নির্বাচিত সরকার যারা চায় না তারেক রহমান তাদের জন্য বড় বাধা। অর্থাৎ যারা নির্বাচিত সরকার না আসলে মোটামুটি এখন ক্ষমতার স্বাদ পাচ্ছে তাদের দিকে ইঙ্গিত করলেন কিনা। এই তারা কারা? তিনি কি সরাসরি জামাত এবং এনসিপির দিকে ইঙ্গিত করলেন যে তারা নির্বাচন নিয়ে নানা রকমের তালবাহানা করছে, বিভিন্নভাবে নির্বাচন যেন না হয়, পিছিয়ে যায়, এর কারণ হচ্ছে তারা প্রফেসর ইউনূস সরকারের আমলেই ক্ষমতার আস্বাদ গ্রহণ করতে পারছে, সেটা কি মিন করার চেষ্টা করলেন? কি বললেন তিনি? যারা নির্বাচিত সরকার চায় না তাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বড় বাধা, এমনটা তিনি বলেছেন যারা চায় না বাংলাদেশটা স্থিতিশীলতার দিকে যাক, গণতান্ত্রিক উত্তরণ ঘটুক, একটি নির্বাচিত সরকার আসুক, যারা চাই বাংলাদেশ আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক, তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছে তারেক রহমান। বিএনপির নেত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এখন আর কেবলমাত্র বিএনপির কাণ্ডারি বা বিএনপির প্রধান হিসেবে যদি আমরা দেখি তাহলে ভুল বলবো। বাংলাদেশের প্রোগ্রেসিভ পলিটিক্সের গণতান্ত্রিক ধারার ও মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন কিনা তার উপরে। সুতরাং তার দেশে ফিরে আসার প্রশ্নটি কেবলমাত্র তার একক ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা তার ভীষণ রকম অসুস্থ স্বাস্থ্য সংকটে থাকা মায়ের পাশে দাঁড়ানোর চেয়েও অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরা ওতপ্রোতভাবে জড়িত। তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের যে কোনো নাগরিকের নিরাপত্তা বিধান করা এটা সরকারের দায়িত্ব। রুমিন ফারহানা যখন বলার চেষ্টা করলেন যে যারা নির্বাচিত সরকার চায় না তাদের পথে তারেক রহমান সব থেকে বড় বাধা, তার মানে হচ্ছে যে সেই গোষ্ঠী তারেক রহমানকে দেশে ফিরতে দিতে চান না। তারেক রহমান কি বলেছিলেন? তারেক রহমান বলেছিলেন যে তার দেশে ফেরার ব্যাপারটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না। সেই কথার পরিপ্রেক্ষিতে আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছিলেন যে তারেক রহমানের ফেরার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে তারেক রহমানের ফেরার ব্যাপারে কোনো আইনি জটিলতা আমরা দেখছি না। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারেক রহমান ফিরতে চাইলে যদি ট্রাভেল পাস দরকার হয় তাহলে তিনি আজকে বললে কালকের মধ্যে ট্রাভেল পাস আমি দিতে পারবো এবং পরশুদিনই তিনি বিমানে চেপে বসতে পারবেন। এই যে সরকারের অবস্থান, প্রেস সেক্রেটারি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা তিনজনই যখন বলছেন যে সরকারের তরফ থেকে কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, তখন বাধাটা কোথায় সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। সেই আলোচনার মধ্যেই রুমিন ফারহানা রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করলেন এবং সেই ইঙ্গিতটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে তিনি জামাত ইসলাম এবং এনসিপির দিকে ইঙ্গিত করলেন যে তারাই নানা ধরনের মেকানিজম করে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে নির্বাচনটা যেন না হয়, নির্বাচন যেন পিছিয়ে যায় এবং নির্বাচন পেছানোর যে ব্যাপার সেই ব্যাপারটা এই কারণেই তারা চায় যে বর্তমান সরকার, প্রফেসর ইউনূস সরকার থাকা অবস্থায় ক্ষমতার যে মধু সেই মধুটা তারা আস্বাদন করতে পারছে, এরকমটাই তিনি ইঙ্গিতে বোঝাতে চাইলেন। এবার ইঙ্গিতে বললেন, এর আগে সরাসরি বহুবার তিনি এবং তার দলের বহু নেতা বলেছেন। তার মানে হচ্ছে যে তারেক রহমানকে আসতে দিচ্ছেন না কিংবা বাধা দিচ্ছেন, একটা পরিবেশ তৈরি করছেন সেই রাজনৈতিক পক্ষ যারা মানে বাংলাদেশের নির্বাচিত সরকার আগামীতে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসুক সেটা চায় না। সেই চাওয়াটা আবার উপদেষ্টা পরিষদেরও কেউ চান কিনা সেটা নিয়েও অনেক আলোচনা রয়েছে। কারণ অনেকদিন আগে বিদেশি একটি গণমাধ্যম বলেছিল, বিশেষ করে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে, তারা বলেছিল যে সরকারের মধ্যে একটি পক্ষ রয়েছে যারা আরও অনেক দিন ক্ষমতায় থাকতে চায়। তারা চায় যে এই সরকার আরও অনেক দিন ক্ষমতায় থাকুক, সেটা 2 বছর, 4 বছর, 5 বছর হতে পারে। একটা পক্ষ চাই দ্রুত নির্বাচন দিয়ে তারা দায়িত্ব থেকে সরে যাবেন, আরেকটা বড় পক্ষ চাই যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে এই সরকারটা অনেক দিন ফাংশন করুক এবং তারা অনেক দিন ক্ষমতায় থাকতে যেন পারেন। একটা পক্ষ সরকারের মধ্যে তারা মনে করে যে রাজনৈতিক সরকার দিয়ে এদেশের কোনো উন্নতি হবে না, তাদের দিয়েই হবে। যেমন রেজওয়ানা হাসান বলেই দিয়েছিলেন যে গত 54 বছরে রাজনীতিবিদরা কিছুই করতে পারেনি, তারা যদি কিছু করতে পারতো তাহলে তো আমাদের আসতে হতো না। এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, কারণ বাংলাদেশে যা কিছু অর্জন সেটা তো রাজনীতিবিদদের হাত ধরেই হয়েছে, সেটাকে তিনি অস্বীকার করেছেন। এবং সিভিল সোসাইটি বাংলাদেশের জন্য কি করেছে সেই প্রশ্নটাও এসেছে। এবং বর্তমান সরকার যখন সিভিল সোসাইটির মেম্বারদের নিয়ে গঠিত, তখন বর্তমান সরকারের প্রতিটা পদে পদে ব্যর্থতা নিয়েও আলোচনা হচ্ছে। এমন আলোচনাও হচ্ছে যে ভবিষ্যতে সিভিল সোসাইটির কেউ আর কোনো রাজনৈতিক সরকারের মন্ত্রীকে উঁচু গলা নিয়ে বলতে পারবেন না যে আপনি এটা করতে পারছেন না কেন, ওটা করতে পারছেন না কেন, কারণ সিভিল সোসাইটির প্রতিনিধি হিসেবে তারা সরকারে থেকে প্রতিটা পদে পদে ব্যর্থ হয়েছে। ব্যর্থ মানুষ অন্যজনকে প্রশ্ন করার ক্ষমতা রাখে না কিংবা অধিকার রাখে না যে আপনি কেন ব্যর্থ হলেন। এরকম নানা আলোচনা রয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে রুমিন ফারহানার যে মন্তব্য,
যে যারা নির্বাচিত সরকার চায় না, যারা গণতান্ত্রিক পন্থা চায় না, তারা তারেক রহমানের পথে বাধা। আদতে কি সেটা, নাকি বিদেশি সংকটটাই মুখ্য সংকট, যেটা বিবিসি বাংলা বলার চেষ্টা করছে? বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো না। ভালো না বলতে আমরা এভাবে বলবো যে আগের চাইতে খারাপ হয়েছে। তিনি এবার যখন হসপিটালে ভর্তি হলেন তখনই খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিলেন, তারপর কিছুটা স্থিতিশীল অবস্থা ছিল। আজ সকাল থেকে যেসব খবর আমরা বিভিন্ন সূত্রে দেখছি এবং এই সম্পর্কে জানেন এমন মানুষজনের কাছ থেকে যেসব তথ্য পাচ্ছি, এখন অফিসিয়ালি জানানো না হলেও তার অবস্থা আগের চাইতে খারাপ হয়েছে। আর একটু বিতর্ক আছে, তিনি কি ফুল লাইফ সাপোর্টে আছেন কিংবা মেকানিক্যাল ভেন্টিলেশনে আছেন, যেটা কম তুলনামূলকভাবে। মেকানিক্যাল ভেন্টিলেশনও যদি তাকে দেওয়া হয়, তার শ্বাসকষ্ট আছে আমরা জানি, তার অনেক রকম জটিলতা আছে, তার শরীরে পানি চলে এসছে এবং সেটার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল, ইনফেকশন আছে। তো সেটার কারণেই তিনি কৃত্রিমভাবে যদি তাকে শ্বাস দেওয়া হয় ভেন্টিলেটরের মাধ্যমে, তাহলে এটাও তার আগের চাইতে নিশ্চিতভাবেই খারাপ অবস্থা। আমি একটা কথা একটু বলতে চাই, তার জন্য আমাদের সবার প্রার্থনা করা উচিত তার ধর্মমতে, তার জায়গা থেকে। বেগম খালেদা জিয়ার আসলে নিজের আর কিছু পাওয়ার নেই। আমার স্বার্থপরের মতো আমি বলতে চাই, বেগম খালেদা জিয়াকে আমাদের দরকার, এই দেশের দরকার, এই দেশের গণতন্ত্রের জন্য দরকার। খুব স্বার্থপরের মতো বলছি। তিনি পরিণত বয়সে পৌঁছে গেছেন এবং তিনি যখন চলে যাবেন তখন দেখবেন কি অকল্পনীয় একটা রেসপেক্ট নিয়ে তিনি যাচ্ছেন। সারা জীবন একটা বর্ণাঢ্য সংগ্রাম, লড়াইয়ের জীবন আছে, কষ্ট আছে, আত্মত্যাগ আছে। টপ লিডাররা বহু সময় আত্মত্যাগ করেন না, তিনি করেছেন। আমরা এগুলো নিয়েও কথা বলবো পরে। প্রতি ধাপে ধাপে তিনি তার জীবনকে আত্মত্যাগ করেছেন। সো সর্বোচ্চ সম্মান নিয়ে যাবেন। এই দেশের ইতিহাসে, এই দেশের গণতন্ত্রের লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে। ওনার পাওয়ার কিছু নেই, আবারও বলছি, পাওয়ার আসলে আছে আমাদের। কেন? তিনি খুব সুস্থ নন, তিনি ফিরে আসবেন আমরা কায়মনোবাক্যে চাই, কিন্তু উনি খুব বেশি প্রোডাক্টিভ থাকবেন পলিটিক্যালি, এটা সম্ভব না। তারপরে তিনি যদি থাকেন, তিনি আমাদের অভিভাবক হিসাবে থাকবেন। একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে তার জীবনে, যেটা এই অঞ্চলে খুব কঠিন ব্যাপার। একটা রাজনৈতিক দলের প্রধান, বেগম খালেদা জিয়া এখনও বিএনপির চেয়ারপারসন, সেই মানুষটা রাজনৈতিক দলের প্রধান হওয়ার পরও প্রত্যেকটা রাজনৈতিক দল তাকে মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে মেনে নিয়েছে। ফান করে বলা যায় আওয়ামী লীগও তাকে মুরব্বী হিসাবে মানবে হয়তো, কারণ ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি যেভাবে আওয়ামী লীগের উপরে কোনো অন্যায় হামলা, কোনো রকম অন্যায় কিছু যাতে না হয় সেটার জন্য যেভাবে তিনি আহ্বান জানিয়েছেন, সত্যিকার স্টেটসম্যানের, স্টেটস পার্সনের ভূমিকা তিনি দেখিয়েছেন। অথচ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তাকে কী পরিমাণ নির্যাতন করেছে সেটা আমরা কম বেশি সবাই জানি। আমি বিশ্বাস করি নির্বাচনকে সামনে রেখে, নির্বাচন হবে, অনেকে মনে করেন নির্বাচন বানচাল হয়ে যাবে, নির্বাচন হবে না, আমি সেটা মনে করি না, কিন্তু আর কতগুলো টার্ময়েলের পরিস্থিতি তৈরি হবে। এমনকি নির্বাচনের পরও, নির্বাচনটা করে ফেললে যে সব ঠিক হয়ে গেল তা না। আমরা পোস্ট আপরাইজিং ইজিপ্টের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে। মিশরে নির্বাচন হয়েছিল, নির্বাচনে ক্ষমতা এসেছিল মুরসি, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকা যায়নি এবং সেখানে শেষ পর্যন্ত সামরিক শাসন আসে এবং সেই সিসি আজও ক্ষমতায় আছে। আমি দেখতে পাচ্ছি যারা নির্বাচনে হারার সম্ভাবনা আছে, যারা হারবেন তারা নির্বাচন জিতবেন বলে এক ধরনের পারসেপশন তারা তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু নির্বাচনে খারাপ কিছু হলে, তাদের রেজাল্ট খারাপ হওয়ার সমূহ সম্ভাবনা আছে, তারা সেই ফল নিয়ে নানান কিছু করতে পারে এবং সেই সময় আমাদের যে ঝামেলা শেষ হয়ে যাবে তা না। ঠিক সেই জায়গাগুলোতে নির্বাচনের আগে হোক পরে হোক, জাতির একজন অভিভাবক হিসেবে বেগম খালেদা জিয়ার রোল প্লে করার স্কোপ আছে। তিনি যদি যে কোনো রাজনৈতিক দলকে ডাকেন, তার দলের বাইরে, বিশ্বাস করি যারা পূর্ণ সম্মান নিয়ে তার কাছে যাবেন, পূর্ণ সম্মান রেখে তার কথা শুনবেন। এমনকি কোনো ক্ষেত্রে তিনি তার দলকেও কিছু বলতে পারেন, যে তার দলও যেন, দলের নেতৃবৃন্দ যেন কোনো রকম করে সমঝোতার জন্য কিছু মেনে নেয়। প্রিয় দর্শক, ভিডিওগুলো দেখলেন, জানলেন, বুঝলেন। অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ দর্শক, যারা এখনও আমাদের ডেইলি মেসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব নিউজ আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।